হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞানের জ্ঞানের জগতে আমি আমিনা তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকের আলোচনা বিষয় আমি তোমাদেরকে ক্লাসে দেখাবো হিসাব সমীকরণের প্রভাব অথবা লেনদেনের প্রভাব অথবা প্রমাণ করো এ সমান এল প্লাস ই। প্রমাণ করো যে এই হিসাব সমীকরণের প্রভাব এই তিন ধরনের প্রশ্নের মতো থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু একই। যেমন হিসাব সমীকরণের প্রভাব, লেনদেনের প্রভাব এ সমান এল প্লাস ই। এই তিনটা প্রশ্ন থাকতে পারে, তিনটা প্রশ্নের উত্তর কিন্তু একই। তাহলে হিসাব সমীকরণের প্রভাবের অঙ্ক করতে হলে কিছু নিয়ম আমাদের জানা দরকার। যেমন আমি এখানে কিছু নিয়ম বলেছি, অর্থাৎ মালিকানা সত্ত্বের ক্ষেত্রে আসলে দায়ের ক্ষেত্রে কী হবে, আয়ের ক্ষেত্রে কী হবে, মূলধনের সাথে কী হবে, আমরা এতটুকু যদি কবিতার মতো মুখস্থ রাখি তাহলে সমীকরণের প্রভাব খুব ইজিভাবে লেখা সম্ভব। কারণ কোনগুলা সম্পদ, কোনগুলা দায়, কোনগুলা ব্যয়, কোনগুলা আয় আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি। তোমরা পূর্বের ক্লাসটা আমার সম্পদ আয় ব্যয় বিস্তারিত আলোচনা করা আছে আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, সেখানে সম্পদ আয় ব্যয় চিহ্নিত করে দিয়েছি। শুধু প্রভাবের ক্ষেত্রে যদি আমরা এতটুকু শুধুমাত্র মনে রাখি তাহলে এই প্রভাবের মতো অঙ্ক খুব সহজেই করতে পারবো। আর পরীক্ষায় কিন্তু এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই সমীকরণের প্রভাব পরীক্ষায় আসবে। শুধু নিয়ম জানলেই প্রত্যেকটা প্রভাবের অঙ্ক আমরা করে আসতে পারবো। তাহলে আমরা নিয়মগুলো একটু দেখি। সম্পদ ডেবিটে থাকলে আমরা জাবেদা করি, যদি সম্পদ ডেবিটে পাই তাহলে সম্পদ প্লাস হবে, যদি জাবেদায় যদি সম্পদ ক্রেডিট পাই তাহলে সম্পদের করে ওই টাকার ব্যালেন্সটা মাইনাস করব, ডেবিট হলে প্লাস করব। দায়ের ক্ষেত্রে বলি, দায় যদি জাবেদাই করে আমরা ডেবিট পাই তাহলে মাইনাস করব, ওই টাকার ব্যালেন্সটা মাইনাস করব, ক্রেডিট হলে প্লাস করব। আর ব্যয় হলে যাবতীয় ব্যয় মূলধনের সাথে মাইনাস হয়, কি হয়? মাইনাস করব। যাবতীয় আয় মূলধনের সাথে প্লাস করব, যাবতীয় আয় মূলধনের সাথে প্লাস করব। আর আরেকটু দেখো, উত্তোলন, আয়কর, জীবন বীমা যদি কখনো আমরা জাবেদায় পাই তখন কিন্তু আয়কর জীবন বীমাকে আমরা জাবেদা করার সময় উত্তোলন বলে থাকি। তাই এই উত্তোলন সবসময়ের জন্য মূলধনের সাথে মাইনাস হবে। তাহলে ব্যয়, উত্তোলন, আয়কর, জীবন বীমা মূলধনের সাথে বিয়োগ হবে। যেমন মূলধনের পরিমাণ নির্ণয় হতে পারে, আসলে মূলধনের সাথে বা মালিকানার সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, তখন কিন্তু সূত্র হচ্ছে ওই যে পূর্বের ক্লাসে বলেছি অনার্স ইকুইটি, অর্থাৎ মূলধনকে আমরা মালিকানা সত্ত্ব বলি। এই মালিকানা সত্ত্ব সাথে কি কি মাইনাস হয়, কি কি প্লাস হয়। মূলধনের সাথে আয় যোগ হয়, ব্যয় বিয়োগ হয়, উত্তোলন, আয়কর, জীবন বীমা বিয়োগ হয়। আয় যোগ হয়, ব্যয়, উত্তোলন, আয়কর, জীবন বীমা বিয়োগ হয়। সম্পদের ক্ষেত্রে মনে করো আলাদাই ধরো, দায়টাকে আলাদাই ধরো। সম্পদ ডেবিট হলে প্লাস, ক্রেডিট হলে মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে, এই উদ্দীপক দিয়ে জাবেদা মিনিং করে পুরা উদ্দীপকটা পড়ে জাবেদা মিনিং করে যদি কয়টা সম্পদ কয়টা দায় আছে তাহলে আমাদের ছক কাটতে খুব ইজি হবে। যদি সম্পদ এবং দায় আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা এখানে কিছু
সূত্র দিলাম, কিছু উদ্দীপক দিয়ে দিচ্ছি। এখন এই উদ্দীপকটা আগে পড়ব, পড়ার পর জাবেদার মাধ্যমে আমরা দেখব কয়টা সম্পদ কয়টা দায় আছে। বলি, নগদ 20,000, আসবাবপত্র 10,000 ও ব্যাংক ঋণ 20,000 টাকা 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখন এইখানে জাবেদা হচ্ছে নগদান একটা সম্পদ, আসবাবপত্র কিন্তু একটা সম্পদ, ঋণ একটা দায়। এই ক্ষেত্রে কিন্তু ঋণ কখনো মূলধনের সাথে প্লাস হচ্ছে না। তার জন্য জাবেদা হবে নগদান ডেবিট, আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট, ঋণ ক্রেডিট। তখন ঋণটাকে আমরা যদি আলাদাভাবে জাবেদা করে বোঝার চেষ্টা করি, ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো, মানে কি ঋণ নিয়ে অর্থ কি গ্রহণ করা। ঋণ গ্রহণ করার জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তখন কিন্তু ঋণ আমার মূলধনের সাথে প্লাস হচ্ছে না, শুধুমাত্র ঋণের টাকাটা নগদের সাথে প্লাস হচ্ছে, নগদের সাথে প্লাস হচ্ছে। অধিকাংশ ছেলেমেয়েরা এটা ভুল করে থাকে, তার জন্য আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা ঋণের টাকাটা নগদের টাকার সাথে প্লাস করে নিব, আর মূলধনের টাকাটা হবে নগদ আর আসবাবপত্রের টাকা, নগদ আর আসবাবপত্রের টাকা। তাহলে আমাদের সম্পদ পাচ্ছি নগদ, আসবাবপত্র। বাকিতে পণ্য বিক্রি করা হলো। বাকিতে বিক্রি করলে যার কাছে বিক্রি করছি সে একজন কি, আমরা দেনাদার, আমরা পাবো তার কাছে, আমরা পাবো যার কাছে পাবো তার কাছে আমরা দেনাদার। অর্থাৎ দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। দেনাদারের আরেক নাম হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। তাহলে দেনাদার একটা সম্পদ পাচ্ছি আমরা। ভাড়া পরিশোধ, ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট, এটা খরচ। আয়কর প্রদান, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। বিনিয়োগের সুদ প্রাপ্তি, নগদান ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। এটা যদি আমরা মনে মনে জাবেদা বিশ্লেষণ করতে পারি, আবার এখানে জাবেদা বিশ্লেষণ করার মধ্যেও আমরা লিখতে পারি। তো এখন আমরা দেখি এই ছকটা আমরা কিভাবে কাটব। সম্পদ পাচ্ছি নগদ, আসবাবপত্র আর দেনাদার, তিনটা সম্পদ পাচ্ছি। আর ব্যাংক ঋণ একটা দায়, মূলধন একটা দায়। সেই ক্ষেত্রে আমি ছক কেটে রেখেছি কিছু অংশ। সেখানে হচ্ছে এখানে তারিখ, সংক্ষেপে আমরা তারিখ বলি। এইখানে আমরা সম্পদ তারিখ দাও, বিস্তারিত প্রথমে একটা ছক কাটো, নিচে একটা দুটো বক্স করে রাখো। রাখার পরে আমাদের যেমন মিনবে উদ্বৃত্ত দিয়ে অঙ্ক করা, আসলে প্রত্যেকটা ছেলেমেয়ে আমি দেখেছি উদ্বৃত্ত দিলেই তাদের অনেক প্রবলেম সৃষ্টি হয়, যার জন্য উদ্বৃত্ত ছাড়াই খুব সহজে সমীকরণের প্রভাবের অঙ্কটা করব। তাহলে এই দাগটা বক্সটা করবা, করার পর এইখান থেকে আর এখানে দিবা তারিখ, এখানে আগে মন্তব্যর ঘরটা কেটে নিবে। নেওয়ার পর এটাকে দুভাগে ভাগ করলাম। এটাকে আমরা পাচ্ছি মূলধন আর ঋণ, দুটো পাচ্ছি, এই জন্য আমরা দুই ভাগে ভাগ করলাম, তাহলে অবাঞ্ছিত কিছু থাকছে না। আর এখানে আমরা পাচ্ছি তিনটা সম্পদ, তিনটা সম্পদ। তাহলে আমরা বিস্তারিত দেখলাম দায় কটা, সম্পদ কটা। এখন এইখানে লিখব সম্পদ, ব্র্যাকেটে বলবে, তাহলে আমাদের কিন্তু একটা সূত্র প্রয়োগ হয়ে যাবে। এইখানে লিখব দায় প্লাস মালিকানা সত্ত্ব, এখানে লিখব এল প্লাস ই। তাহলে হচ্ছে সমীকরণের সূত্র এ সমান সমান এল প্লাস ই। সমীকরণের প্রভাব, সমীকরণের সূত্র মিলে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করব, এই জাবেদা বিশ্লেষণ করে করে আমরা এখানে বসানোর চেষ্টা করছি। কিভাবে করব, যে যদি বলে থাকি আমি এখানে সংক্ষেপে জাবেদা বলি, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট আর মূলধন ক্রেডিট। এই যে নগদান ডেবিট, আমরা সূত্রে পড়েছি সম্পদ ডেবিট হলে প্লাস হবে, ক্রেডিট হলে মাইনাস হবে, টাকার ব্যালেন্সটুকু।
তাহলে আমাদের এখানে নগদান ডেবিট, নগদের করে টাকা বসিয়ে দিই। আগে 2021 মার্চ 1 নগদ, আমাদের সম্পদ হচ্ছে নগদ, আসবাবপত্র আর দেনাদার। এখানে আমরা লিখব নগদ, আসবাবপত্র, আসবাবপত্র আর হচ্ছে দেনাদার। এখানে হচ্ছে ব্যাংক ঋণ, এটা হচ্ছে মূলধন। তাহলে আমাদের ছকের বিশ্লেষণ ক্লিয়ার। নগদান ডেবিট 20,000 টাকা, বলেছি সম্পদ ডেবিট হলে প্লাস 20,000 টাকা নগদের ঘরে বসিয়ে দাও 20,000 টাকা। আসবাবপত্র ডেবিট, আসবাবপত্রের ঘরে দিয়ে দাও 10,000 টাকা। এই নগদ আর আসবাবপত্র মিলে হয় মূলধন ক্রেডিট। তাহলে আমরা মূলধনের ঘরে চলে আসি। 20 আর 10 30,000 টাকা। মন্তব্যের ঘরে দিব মূলধন অথবা মালিকানা সত্ত্ব, কোনো ভুল নেই। এখন ঋণ নিয়ে যদি ব্যবসা শুরু করি, জাবেদা হয় নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। তাই ঋণের টাকাটা নগদের সাথে প্লাস হবে। নগদে ছিল 20,000, এখন হচ্ছে ঋণে 20,000। তাহলে টোটাল হচ্ছে আমাদের 40,000 টাকা। জাবেদা মিনিং করে লিখলে সুবিধা হয়। তাহলে আমরা বলবো নগদান ডেবিট, আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট। তাই নগদের টাকা ঋণের সাথে, ঋণের টাকাটার সাথে নগদের টাকা প্লাস হচ্ছে। তাহলে ঋণের টাকাটা কত? 20,000 টাকা। এইভাবে মিনিংটা হচ্ছে। মনে রাখবে ঋণের টাকাটা কখনো এখানে মূলধনের সাথে প্লাস হচ্ছে না, নগদের সাথে প্লাস হচ্ছে। তাহলে টাকা সমান হয়ে যাচ্ছে। এই যে এখানে 50, এখানেও 50,000 টাকা। দুপাশে সমান টাকার বিশ্লেষণ থাকতে হবে। তারপর আমরা মার্চ 2 তারিখের জাবেদা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয়। আমি এখানে দেখার চেষ্টা করি, দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট। দেনাদার ডেবিট সম্পদ, বিক্রয় আয়, ক্রেডিট। তাহলে দেনাদার সম্পদ, আমরা বলেছি সম্পদ ডেবিট হলে প্লাস, দেনাদার ঘরে আমরা বসিয়ে দিই 20,000 টাকা সমান সমান। আর বিক্রয় একটা আয়, আয়ের সূত্রটা আমরা দেখি, আয় মূলধনের সাথে প্লাস হবে। কি হবে? প্লাস। তাহলে আমরা এখানে কি করব? 20,000 টাকা বসিয়ে দিব। লিখব, আয়ও লিখতে পারি, কিংবা বিক্রয় করেছি এই নামটাও আমরা লিখতে পারি। তাহলে এটা ক্লোজ। নেক্সট হচ্ছে 5 তারিখ, ভাড়া পরিশোধ। এইটার জাবেদা কি? ভাড়া হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট, আর নগদান ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে ভাড়াটা হচ্ছে ব্যয়। ভাড়াটা কি? আমরা জাবেদা করে প্রথমটা ডেবিটেরটা যেদিকে যায় সেদিকে বসাবো, ক্রেডিটেরটা যেদিকে যায় আমরা সেই দিকেই বসাবো। তাহলে ভাড়া ডেবিট, ভাড়া একটা খরচ, ভাড়া একটা খরচ বা ব্যয়, যাকে ব্যয় বলে তাকেই খরচ বলে। তাহলে আমরা এখানে বলছি ব্যয় মূলধনের সাথে বিয়োগ হবে। তাহলে মূলধন কোথায়? এই যে মূলধন, আমরা মার্চ লিখব 5। আগে ভাড়া মূলধনের সাথে বিয়োগ হবে, সেই কাজটা আগে করি। মূলধন এই যে এখানে মূলধন, ভাড়া পরিশোধ 80,000 টাকা। সরি, এখানে টাকা কম দিলেই ভালো হয়, 2,000 টাকাই দিলাম, খরচটা বেশি হয়ে যায় 2,000 টাকা। এইখানে আমরা মূলধনের সাথে 2,000 টাকা মাইনাস নাম দিয়ে দিচ্ছি ভাড়া। তাহলে ভাড়া ডেবিট মূলধনের সাথে মাইনাস হয়ে গেছে। নগদান ক্রেডিট, আমরা বলেছি নগদান একটা সম্পদ, সম্পদ ডেবিটে থাকলে প্লাস
আর ক্রেডিট থাকলে কি মাইনাস, নগদান কোথায় আছে? ক্রেডিটে। তাহলে নগদান থেকে আমরা মাইনাস করব। আর মাইনাস কি দ্বারা বুঝবো আমরা? মাইনাস দিব না, প্লাস, প্লাস হলে কোনো চিহ্ন দিব না, আর মাইনাস হলে ব্র্যাকেট দ্বারা মাইনাস চিহ্নিত করব আমাদের বোঝার সুবিধার্থে। এবার আয়কর প্রদান করা হলো, আয়কর প্রদান করা হলো। আমরা বলতে পারবো না আয়কর ডেবিট, নগদান ক্রেডিট, এটা বলা যাবে না। আয়কর, জীবন বীমা, ব্যক্তিগত খরচ, এই জন্য আমরা এটাকে বলবো মূলধন। না, মূলধনের সাথে কি হবে? মাইনাস, কিন্তু নাম বলবো উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আয়কর, জীবন বীমার জাবেদা হবে উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এটা জাবেদার মাধ্যমে দেখি। 8 তারিখ উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমি একটা প্রশ্ন বারবার বলি যে যখন যেটা ডেবিট বলবে সেটার কাজ আগে করবে, তারপর ক্রেডিট যেটা বলবে সেটা ক্রেডিটের কাজ করবে। তাহলে উত্তোলন ডেবিট, আমরা বলেছি উত্তোলন আয়কর জীবন বীমা কি হয়? মূলধনের সাথে মাইনাস হয়। তাহলে আমরা কি করব? উত্তোলন মূলধনের সাথে কি করব? মাইনাস। চলে আসি মার্চ 8, উত্তোলন মূলধনের সাথে মাইনাস হয়। উত্তোলন মূলধনের ঘরে চলে আসি। এই যে উত্তোলন টাকা হচ্ছে 3000 টাকা, এখানে মূলধনের ঘরে 3000 টাকা বসিয়ে দিলাম, মাইনাস ব্র্যাকেট, নাম দিব উত্তোলন। নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট হলে মাইনাস, নগদান ক্রেডিট হলে মাইনাস, নগদের গাড়ি আসি 3000 টাকা, মাইনাস, ব্র্যাকেট দ্বারা মাইনাস দিয়ে দিলাম। এখন লাস্ট প্রশ্ন হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। তাহলে জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। এইটার জাবেদা হচ্ছে নগদান ডেবিট, বিনিয়োগের সুদ, এটা হচ্ছে আমার ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে নগদান ডেবিট, সম্পদ ডেবিট হলে প্লাস, অর্থাৎ নগদ কথাটাই কিন্তু আমাদের বেশি থাকছে। তাহলে নগদান ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। নগদান ডেবিট, নগদের ঘরে প্লাস কত টাকা? 5000 টাকা, নগদের ঘরে 5000, শেষ। বিনিয়োগের সুদ কিন্তু একটা আয়, বিনিয়োগের সুদ কিন্তু একটা আয়। এই আয় হলো মূলধনের সাথে প্লাস। তাহলে আমরা মূলধনের সাথে এই 5000 টাকা প্লাস করি, এইখানে লিখে দিই বিনিয়োগের সুদ, কিংবা আয়ও লিখতে পারি আমরা, বিনিয়োগের সুদ। আমরা যে নাম সেটাই লিখলে আমাদের সুবিধা হচ্ছে, আসলে এটা আয় না ব্যয়, নামটা উল্লেখ করে দিলে আমাদের জানার সুবিধা। তাহলে আমাদের জাবেদার মাধ্যমে প্রত্যেকটা লেনদেন বিশ্লেষণ করা ক্লিয়ার। এখন কিসের পালা? যোগ বিয়োগ কিভাবে করব। যদি উদ্বৃত্ত দেওয়া হতো খুব কঠিন হয়ে যেত। তার জন্য আমরা এখন কি করব? প্লাস মাইনাস করে সর্বনিম্ন শেষের দিকে বসাবো। এই যে সমান সমান দিয়ে দাও, তারপরে এখানে 20,000 টাকা বসিয়ে দিলাম, এখানে 10,000 টাকা নিয়ে আসলাম, 10,000 টাকা উদ্বৃত্ত লাস্ট ঘর। এবার দুটো কিন্তু বাকি আছে, এই দুটোর জন্য আমরা উপর থেকে ক্যালকুলেটারে প্লাস মাইনাস করতে করতে আসব। উপর থেকে যেমন 30,000 আর 20,000 প্লাস 50,000 টাকা, 50,000 আর 5,000 কত হয়? 55,000 টাকা। এইভাবে প্লাস করব। তাহলে আমরা এখানে লিখি 55,000 টাকা। 55,000 টাকার থেকে বিয়োগ করব 2,000 আর 3,000, 5,000 টাকা। এইখানে আমরা ক্যালকুলেটর ছাড়াই বিয়োগ করছি, তাহলে মোট মাঠ হচ্ছে আমার 50,000 টাকা। টোটাল প্লাস মাইনাস করে আসে 50,000 টাকা। আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারি। আবার এখানে 20,000 টাকা, কারণ এর কোনো আইটেম আর নাই। তো এইখানেও এইভাবে আসছে 40 আর 5
45,000 টাকা। এই 45,000 টাকার থেকে আমরা 5,000 টাকা মাইনাস করছি, তাহলে থাকে কত? 40,000 টাকা। থাকে কত? 40,000 টাকা। হ্যাঁ, 40,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে এই টাকা ব্যালেন্স এসছে, এখন আমরা উদ্বৃত্ত টেনে দিব, সবার পাশে সমান হবে। দায় প্লাস মালিকানা সত্ত্বের যেদিকে যে টাকা আসবে, সম্পদের পাশেও একই টাকা আসবে। তাহলে হিসাব করি, 20 আর 50, 50 আর 20 হচ্ছে আমাদের 50, 60, 70,000 টাকা ক্লোজ সমান সমান এইখানে কিন্তু 40, 50, 60, 70,000 টাকা, এই আমাদের হচ্ছে ক্লোজ। তারপর আমরা কি করব? বক্সের মাধ্যমে আটকিয়ে দিতে পারি। তাহলে সমীকরণের প্রভাব যদি আমরা এইভাবে করি তাও নাম্বার পাবো, কারণ এটা সবথেকে সহজ পদ্ধতি। আমরা এইভাবে যদি ছক কেটে লিখি, যতগুলো লেনদেন থাকবে তার থেকে একটা বেশি ঘর কাটবে, সর্বশেষ উত্তর লেখার জন্য একটা ঘর। তাহলে যে কটা লেনদেন থাকবে সে কটা বক্স থেকে দুটা ঘর একটু বেশি কাটবে নিচে। এইভাবে যদি আমরা অঙ্ক করি তাহলে খুব ইজিভাবেই আমরা সমীকরণের প্রভাব নির্ণয় করতে পারবো। তার আগে আরেকটু বলি, সূত্রগুলো নিয়মগুলো যদি মনে রেখে সমীকরণের প্রভাব পড়ি তাহলে খুব সহজেই আমরা সমীকরণের প্রভাবটা নির্ণয় করতে পারবো। তাহলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য হবে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সমীকরণের প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট। আমরা শিখব, এভাবেই অঙ্কগুলা দেখব এবং করব। তাহলে আমি তোমাদেরকে আজকে শিখালাম সমীকরণের প্রভাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে উপকৃত করবে। আমরাও ইচ্ছাশক্তি জাগবে তোমাদের মাঝে ভালো ভিডিও নিয়ে আসার জন্য প্রস্তুত থাকব। তাহলে দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। খোদা হাফেজ।